দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে। শুল্ক কমানোয় বেড়েছে চালের আমদানি, চালের বাজারে প্রভাব পড়েছে কতটা? সরকারি কলকারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি আর কমিশন করে নয়, বাড়বে স্বয়ংক্রিয়ভাবে। কিভাবে কাজ করবে এ ব্যবস্থা? মহানগরের বাইরে পল্লী এলাকায় বাড়ি ও ফ্ল্যাট নির্মাণে ঋণ দিচ্ছে আইডিবি, সুদ হার কত? এমন সব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের আয়োজন। শুল্ক কমানোর প্রভাব পড়তে শুরু করেছে চালের বাজারে। দেশের স্থলবন্দরগুলো দিয়ে বেড়েছে চালের আমদানি, দাম কমিয়েছেন মিলাররাও। এক সপ্তাহের ব্যবধানে মোটা চালের দর কমেছে কেজি প্রতি 5 টাকা। হিলি প্রতিনিধি হালিমাল রাজি এবং জয়পুরহাট প্রতিনিধি মাসুদ রানাকে সাথে নিয়ে হিরজুন মিরার রিপোর্ট। দিনাজপুরের হিলি বন্দর দিয়ে প্রতিদিন ভারতের সীমান্ত পেরিয়ে একের পর এক চাল ভর্তি ট্রাক ঢুকছে বাংলাদেশে। এই চিত্র ঈদের পর থেকেই। গড়ে প্রতিদিন 30 থেকে 35টি ট্রাকে চাল আমদানি হচ্ছে প্রতিবেশী দেশটি থেকে। সরকার কর্তৃক শুল্ক প্রত্যাহার করার পরে গাড়ির সংখ্যা বেড়েছে, যেখানে প্রতিদিন 30-35টা গাড়ি ঢুকেছে এবং ঈদের পরেও 30-35 গাড়ি ঢুকেছে। বর্তমানে পানামা পোর্ট থেকে চাল রেগুলার খালাস হচ্ছে এবং এইভাবে যদি চাল আমদানি হয় এবং খালাস হয় তাহলে বাজার স্থিতিশীল অবস্থায় আসবে এবং ভোক্তার সুবিধা আদায় করতে পারবে। গেল 20 জুন সরকার চাল আমদানিতে শুল্ক 28 ভাগ থেকে কমিয়ে 10 ভাগ করে। তারপর থেকে বন্দরে কার্যক্রম চলেছে 6 দিন। এই সময়ের ভেতর মোট 4000 টন চাল আমদানি হয়েছে শুধু হিলি বন্দর দিয়ে। সেই সঙ্গে আরও কয়েক হাজার টন চাল আমদানির অপেক্ষায় আছে, যার এলসি এরই মধ্যে খুলেছেন আমদানিকারকরা। মোটামুটি চাল পাইপলাইনে প্রায় হাজার হাজার গাড়ি চলে আসছে। এই এলসির অপেক্ষায় এগুলো ছিল। এলসি যাওয়ার ফলে গাড়িগুলো বাংলাদেশে প্রবেশ করবে। যথেষ্ট পরিমাণ চাল আমদানি হচ্ছে এবং এলসিও আছে যথেষ্ট পরিমাণে। চাল ঢুকে যাবে, আশা করি চালের আর কোনো প্রবলেম থাকবে না। আমদানি বৃদ্ধির সাথে সাথে দেশের মিল পর্যায়েও চালের দর কমতে শুরু করেছে। ঈদের আগে যেখানে মোটা চাল সরবরাহ করা হতো 1600 থেকে 1700 টাকা মণে, এখন তা বিক্রি হচ্ছে 100 টাকা কমে। একইভাবে কমেছে সরু চালের দামও, বস্তার প্রতি 2100 থেকে কমে এসেছে 2000-এ। ইতিমধ্যেই নিলামে 2 থেকে 2.5 টাকা কেজি কম দামে চাল বিক্রি করতে হচ্ছে এবং চাউলের ক্রেতা খুবই কমে গেছে। রাজধানীর পাইকারি বাজারেও চালের দাম কমতে শুরু করেছে। গেল এক সপ্তাহে মোটা চালের দাম কেজিতে কমেছে 6 থেকে 7 টাকা পর্যন্ত। প্রতি কেজি নেমে এসেছে 40 থেকে 42-এ। কমেছে ভালো মানের চালের দামও। 20 দিন আগে যে চালটা ছিল 2600 টাকা, আজকে আসছে 2575 টাকা মিনিকেট। এরকম করে আপনার কিছু কিছু চালের দাম কম। যেমন আটার চাল ছিল আপনার 2400 টাকা, এখন 2350 টাকা। এটা হচ্ছে মোকামের ভেটটা কমানোর জন্যই দাম একটু কমছে। খুচরা বাজারেও চালের দাম কমতির দিকে। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম কমায় খুচরা বাজারেও প্রভাব পড়েছে। চিকন চালটা যে পরিমাণ বাড়ছে ওই পরিমাণ কমতেছে না। বাড়ছে এলাকা 5 টাকা 6 টাকা, কমছে এলাকা 8 আনা 1 টাকা। চিকনটা বাড়ছে যা তার চেয়ে 4 গুণের 1 ভাগ কমছে। আর মোটা চাল যা বাড়ছে মোটামুটি অর্ধেক কমে গেছে। মোটা চালটা এখন আমরা 42 টাকা করে বিক্রি করি, 40 টাকা পাইকারি আর খুচরা 42 টাকা। এটা ঈদের আগের দিনও ছিল, সামরাইতে ছিল আর কি 48-50 টাকা কেজিতে ছিল। চালের আমদানি পর্যাপ্ত থাকলে আগামী 2 সপ্তাহের মধ্যে চালের দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এখন থেকে প্রতি বছর মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সরকারি শিল্প কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হবে। এর জন্য আলাদা করে কোনো মজুরি কমিশন গঠন করার প্রয়োজন পড়বে না। জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত এসব শিল্প প্রতিষ্ঠানে কাজ করছে 60,000 শ্রমিক। তাদের মজুরি কাঠামো নির্ধারণের জন্য 2015 সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন গঠন করা হয়। এই কমিশনই মঙ্গলবার তাদের বার্ষিক প্রতিবেদন জমা দেয় প্রধানমন্ত্রীর কাছে। তো আমরা এমনভাবে রিপোর্ট দিয়েছি, আমরা দেখেছি অনেক সময় সরঞ্জাম করতে করতে দেরি হয়। সেজন্য আমাদের রিপোর্ট যাতে আরও 18 বছর চলতে পারে তার একটা ব্যবস্থা করেছি। তাদের একটা চয়েস আছে যে নিতে পারে। তখন প্রত্যেক বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর 5% করে বৃদ্ধি করে যাতে 18 বছর চলতে পারে। প্রতিবেদন অনুযায়ী গত 8 বছরে সরকারের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রমিক কমে গেছে 20,000। এ সময় বেতন কমিশন গঠন করে শ্রমিকের মজুরি বাড়ানোর পদ্ধতি বাতিলের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে স্বয়ংক্রিয় একটি পদ্ধতি কার্যকরের। প্রতি বছর ইনফ্লেশন রেটের সাথে সামঞ্জস্য রেখে তাদের বেতনটা অটোমেটিক বৃদ্ধি পাবে,
যাতে বারবার ওই কমিশন গঠন করতে না হয়, বারবার এই ঝামেলা করতে না হয়। রেকমেন্ডেশনটা এখন যাবে অর্থ মন্ত্রণালয়ের সাথে নেগোসিয়েশন করতে হবে। তো আমার মনে হয় এটা আগে একটু করে ফেলে নিলে ভালো হতো। এই জন্য যে যখন এভাবে দেওয়া হচ্ছে তারপর আবার নেগোসিয়েশন করতে যেয়ে কোথায় বাড়বে, কোথায় কমবে, কোথায় কি হবে সেটা নিয়ে আবার একটা আলোচনা, একটা দ্বন্দ্ব শুরু হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। যারা ভালো কাজ করবে তাদের বাড়তি সুবিধা দেওয়ার নির্দেশনাও দেন তিনি। মিল বছর পর বছর চলে না, কোনো উৎপাদন হয় না, কিছুই হয় না, অথচ বেতনটা দিতেই হবে। বেতনের সাথে আমরা এবং তার কোনো কোয়ালিটি বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হতো না। যারা ভালো কাজ করবে তাদের ভালো ইনসেন্টিভ দিতে হবে, তাহলে অন্যরা উৎসাহিত হবে, তারাও কাজ করবে। স্থানীয় সম্পদ, কর্মকৌশল ও মানবশক্তির সর্বোচ্চ ব্যবহারে একটি স্বতন্ত্র উৎপাদনশীলতা কমিশন গঠনের সুপারিশ করে এই কমিশন। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পল্লী অঞ্চলে আবাসন চাহিদা মেটাতে বাংলাদেশকে 800 কোটি টাকা ঋণ দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি। সৌদি আরবের জেদ্দায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে মেট্রোপলিটন এলাকার বাইরে গৃহ নির্মাণে ঋণ দেবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। 57টি মুসলিম প্রধান দেশের আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক উন্নয়ন ব্যাংক বা আইডিবি, যারা সদস্য দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন প্রকল্পে ঋণ দেয়। গেল রোববার সৌদি আরবের জেদ্দায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এমন $100 কোটি ঋণ অনুমোদন দেওয়া হয়, যার মধ্যে বাংলাদেশের আবাসন খাতের জন্য দেওয়া হচ্ছে $10 কোটি বা প্রায় 800 কোটি টাকা। এই অর্থ ব্যবহার করে গৃহ নির্মাণ ঋণের পরিধি বাড়াবে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। ইসলামিক যে ডেভেলপমেন্ট ব্যাংকের যে লোনটা আসবে সেটা টোটালি আমাদের যে পল্লিমা প্রোডাক্ট যেটা আমরা তৈরি করেছি, পল্লী আবাসন ঋণ কর্মসূচি, তার আওতায় চলে আসবে। এবং আমাদের একটা নতুন প্রোডাক্ট প্রক্রিয়াধীন আছে, সেটা আমরা চূড়ান্ত অনুমোদন পেয়ে যাব। মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন পেন্ডিং আছে, সেটা হলো কৃষক আবাসন ঋণ। এটাও আমরা আশা করছি পেয়ে যাব। এবং আমরা এটা পেলে পল্লিমা এবং কৃষক আবাসন ঋণ টোটালটাই আমরা আইডিবির এখানে বিতরণ করতে পারবো। গ্রোথ সেন্টার পল্লী অঞ্চলে আমরা যেতে পারবো, উপজেলা লেভেলে তো যেতেই হবে আমাদের। কিন্তু শুধু তাই না, উপজেলা ছাড়াও যে গ্রোথ সেন্টার আছে কতগুলো জায়গা, যেটা উপজেলা না অথবা মিউনিসিপ্যালিটি, ওইসব জায়গায় আমরা চলে যাব। বাংলাদেশকে আইডিবির এই ঋণ পরিশোধ করতে হবে 15 বছরের মধ্যে 3.25% সুদসহ। আর হাউস বিল্ডিং ফাইন্যান্স মোট 930টি বহুতল ভবন নির্মাণে এই অর্থ ঋণ হিসেবে দিবে গ্রাহকদেরকে, যার মাধ্যমে 8000 আবাসিক ইউনিটে 49,000 মানুষ বাসস্থান পাবে। যত বিভাগীয় জেলা সদর আছেন, উপজেলা, তারপরে আরবান এলাকা, পেরি আরবান এলাকা, সেখানে গ্রোথ সেন্টারগুলিতে উপজেলা, সেখানে আমরা পল্লিমা ঋণটা দেব। সেখানে আমাদের ঋণের সিলিং হচ্ছে সর্বোচ্চ 60 লাখ টাকা, আর আমাদের হচ্ছে ধরেন সুদের হার হচ্ছে 8.5%। ছোটোখাটো চাকরি যারা করে এদের ক্ষেত্রে এরা যদি সক্ষমতা দেখায় তো লো কস্ট হাউজিং যেটা আছে ওটা 5 লাখ পর্যন্ত বা 2 লাখ পর্যন্ত বিভিন্ন রকমের আছে। সেক্ষেত্রে তাদেরকে যদি ইনস্টলমেন্ট এনশিওর করা যায় তাহলে সেইভাবে আমরা দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি প্রবাসীদের জন্য একটি আলাদা ঋণ কর্মসূচিও চালু করতে যাচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স, যার মাধ্যমে প্রবাসীরা দেশে বাড়ি বা ফ্ল্যাট কিনতে ঋণ পাবেন, যা পরিশোধের মেয়াদ হবে 25 বছর। ফয়সাল শুভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। গ্যান্ট্রি ক্রেন বিকলে কতটা বিপাকে চট্টগ্রাম বন্দর, সে খবর জানাবো বিরতির পর। আবারও আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। চট্টগ্রাম বন্দরে কন্টেনার ওঠানো নামানোর জন্য থাকা 4টি গ্যান্ট্রি ক্রেনের মধ্যে 2টি বিকল হয়ে পড়ায় বিপাকে পড়েছে বন্দর কর্তৃপক্ষ। দ্রুত ক্রেন দুটি ঠিক হবে এমন আশাও করা যাচ্ছে না। এতে উদ্বেগ বাড়ছে বন্দর ব্যবহারকারীদের মধ্যে। নাজমুল সাদিকের রিপোর্ট। চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানির প্রবেশদ্বার। এই বন্দর দিয়ে জাহাজে পণ্যবাহী কন্টেইনার উঠানো ও নামানোর জন্য রয়েছে 4টি গ্যান্ট্রি ক্রেন। কিন্তু ঈদের আগের দিন কন্টেইনারবাহী একটি জাহাজ জেটিতে ভেড়ানোর সময় দুর্ঘটনায় বিকল হয়ে যায় 2টি গ্যান্ট্রি ক্রেন। এর ফলে কমে গেছে বন্দরের কন্টেইনার উঠানো নামানোর সক্ষমতা। এতে জাহাজ থেকে পণ্য খালাসে লেগে যাচ্ছে দীর্ঘ সময়। একই অবস্থা পণ্য রপ্তানিতেও। চট্টগ্রাম বন্দরের প্রোডাক্টিভিটি আরও কমে গেছে এবং এটা আলটিমেটলি আমাদের ব্যবসায়ীরা, আমাদের শিল্প মালিকরা
আমাদের যারা ইম্পোর্টার আছে, যারা কমোডিটি ইম্পোর্ট করে, যারা র মেটেরিয়ালস ইম্পোর্ট করে, সবাই কিন্তু সাফারার। এবং ইভেন কি রিসেন্টলি এটা আমাদের এক্সপোর্টে পর্যন্ত এফেক্ট করছে। এটার কারণে গিয়ে কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বিদেশের কাছে, এবং বাংলাদেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আলটিমেটলি দেশের ভোক্তারা কিন্তু এটার জন্য পে করছে। সিঙ্গাপুর থেকে জাহাজ আসতে লাগে 5 দিন, এখন জাহাজ এখানে আউটারে আসে থাকে 15 দিন, আবার মাল নামতে কন্টেনার থেকে এলসিআর নামতে লাগে 20 দিন। আমরা কীভাবে পোশাক শিল্প, রপ্তানি শিল্প বাঁচবে আমি জানি না। বন্দর কর্তৃপক্ষ বলছে ট্রেনগুলো সচলে প্রস্তুতকারক কোম্পানির সাথে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে বিশেষজ্ঞ টিম নিয়ে আসার পরই বোঝা যাবে কবে ট্রেনগুলো সচল হবে। আগামীকাল মিৎসুবিশি কোম্পানি থেকে যে এক্সপার্ট তারা আসছে, তারা এসে এটাকে তখন সাজেস্ট করবে কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং তার রিপেয়ার কিভাবে হবে। বন্দর কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি মোকাবেলায় বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে কয়েকদিনের মধ্যে কন্টেইনার ওঠানামা করার কার্যক্রম স্বাভাবিক হবে। আমাদের বাই দিস টাইম যে গিয়ার্ড ভেসেল যেগুলো গিয়ারলেস আসতো, সেটির সংখ্যা কমে যাবে, কারণ সবাই জেনে গেছে যে 2টি ক্যান্টিগ্রেন এখন চালু আছে, অতএব গিয়ারলেস ভেসেল আসলে জায়গা দেওয়া যাবে না। তো গিয়ার্ড ভেসেল আসলে পরে পানগাঁও যে জায়গায় যে বার্থ স্ট্রিট ছিল, সেটিতে আমরা গিয়ার্ড ভেসেল দিয়ে ওই অ্যাক্টিভ ভেসেলের বিষয়টা নিচ্ছি। আর পানগাঁওটা আমরা যে সিসিটি যেটি ক্রেন হয়েছে, দুর্ঘটনায় পড়েছে, সেই জায়গা দিয়ে আমরা পরিচালনা করছি। তো এইভাবে একটা ম্যানেজমেন্ট করা হচ্ছে। অলমোস্ট আমরা অ্যাক্টিভ বার্থ কিন্তু ঠিকই ইউজ করতেছি। তবে বিকল গ্যান্টি ক্রেন দ্রুত সারিয়ে তোলার পাশাপাশি বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে নতুন গ্যান্টি ক্রেন কেনার দাবি ব্যবসায়ীদের। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। তেজি ভাব ধরে রেখেছে ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 34 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,760 পয়েন্টে। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 17 ভাগ, লেনদেন হয়েছে 1224 কোটি টাকার শেয়ার। বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনবো এশিয়ান টাইগার ক্যাপিটালের। জুন এন্ডিং কোম্পানিগুলো আর্নিং এক্সপেকটেশনের কারণে ইনভেস্টরদের একটি অ্যাগ্রেসিভ পজিশন নিচ্ছে। এছাড়া আমরা যদি আজকে টার্নওভারও দেখতে পাই, টার্নওভার আজকে গত দিনের মতো 1000 কোটি রুপে দাঁড়িয়েছে। যদি আমরা টপ পারফর্মিং সেক্টরের দিকে তাকাই, সেক্ষেত্রে দেখতে পাবো ব্যাংক সেক্টর এবং টেক্সটাইল সেক্টরের একটি আধিপত্য ছিল। ব্যাংক সেক্টর আজকে 1.8% বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে টেক্সটাইল সেক্টর আজকে 1.9% প্রাইস বৃদ্ধি পেয়েছে। যদি আমরা প্রাইস কালেকশনের কথা বলি, দেখতে পাবো উল্লেখযোগ্য সেক্টরের মধ্যে ছিল ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। এই সেক্টরটি আজকে 0.8% প্রাইস কালেকশন হয়েছে। টার্নওভার কন্ট্রিবিউশনের দিকে দেখতে পাবো ব্যাংক এবং টেক্সটাইল সেক্টরের একটি আধিপত্য ছিল। ব্যাংক সেক্টর আজকে 23% টার্নওভার জেনারেট করেছে, অন্যদিকে টেক্সটাইল সেক্টর আজকে 16% টার্নওভার কন্ট্রিবিউশন ছিল। যদি আমরা টার্নওভার লিস্টের দিকে তাকাই, সেক্ষেত্রে দেখতে পাবো লঙ্কা বাংলা ফাইন্যান্স একটি এনবিএফআই সেক্টর স্টকস, এই স্টকসটি বরাবরের মতো আজকে তৃতীয় দিনের মতো টপ টার্নওভার লিডার ছিল। এই স্টকটি আজকে 426 মিলিয়ন টার্নওভার জেনারেট করেছে, যা টোটাল টার্নওভারের 3.5% ছিল। এবং গত দিনের মতো এই স্টকটি আজকেও 0.5% প্রাইস ইনক্রিজ করেছে। এক জমিতে রিলে পদ্ধতিতে বছরে 4 ফসলের আবাদ ভাগ্য বদলেছে পাবনার প্রত্যন্ত অনেক গ্রামের কৃষকের। এই পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দেওয়া হলে খাদ্য উৎপাদন বহুগুণ বাড়বে বলে মনে করেন কৃষি বিজ্ঞানীরা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনার আটঘরিয়া উপজেলার কুষ্টিয়াপাড়া গ্রাম। রিলে পদ্ধতির চাষাবাদ মাত্র 2 বছরে ভাগ্য বদলে দিয়েছে এ গ্রামের কৃষকদের। চলতি বছর এরই মধ্যে তারা ঘরে তুলেছে উচ্চ ফলনশীল জাতের সরিষা আর বোরো ধান। চলছে আউশ ধান কাটা ও মাড়াই। একই জমিতে চলছে আমন ধানের বীজতলা তৈরির কাজ। বছর এখন 4 সিজন করতেছি, 20-25 মণ ধান বেশি পাচ্ছি। কৃষকের ভাগ্য খুবই ভালো, ভাগ্য খুলে গেছে। পানি ছাঁচে কম লাগে, আবাদ করতে খুব সুন্দর হয়। বাড়তি ফসল করার কারণে আমরা 1 বিঘা প্রতিতে 20-22 মণ করে ধান পাচ্ছি। একই পদ্ধতি অনুসরণ করে আর্থিক মুক্তি এসেছে উপজেলার করইতলা, ধলেশ্বর, উত্তরচক, মাছপাড়া, বয়রা, গুচ্ছগ্রাম, অভিযানপুর ও বায়ুখোলার কৃষকদের। মোটামুটি আমাদের আবাদের এলাকার উন্নয়ন মোটামুটি ভালোই হচ্ছে। আমার লোকজনের গ্যারেজ যারা আছে তার উন্নয়ন ভাগ্য বাড়িছে। এবার আবাদ করছি 10 বিঘাতে কাটছি কিছু, তাতে 20 থেকে 22 মণ ফলন পেয়েছি। কৃষি গবেষকরা জানান এ পদ্ধতিতে 4 ফসলের মধ্যে একটি হয় বিনা চাষে, সেচ ও সারও লাগে অপেক্ষাকৃত কম, ফলে দ্রুত জনপ্রিয় হচ্ছে চাষের এ পদ্ধতি।
2015 সালে আমরা 13 বিঘে নিয়ে এখানে চার ফসলের উপর কাজ শুরু করি। বর্তমানে 2017 সালে 10 গ্রামের মধ্যে প্রায় 700 বিঘের উপর আমাদের চার ফসলের কাজ চলছে। এই সরিষাটি কৃষকরা বিনা চাষে করার কারণে উৎপাদন খরচ অনেক কমে যাচ্ছে। আবার অন্যদিকে চার ফসল করার ফলে উৎপাদন অনেক বেড়ে যাচ্ছে। এই কারণে দেখা যাচ্ছে যে উৎপাদন খরচ কম এবং উৎপাদন বাড়ার কারণে কৃষকরা অনেক বেশি লাভবান হচ্ছে। কৃষি গবেষকদের মতে এ চাষ পদ্ধতি কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব হলে দেশে খাদ্য উৎপাদন ব্যাপকভাবে বাড়বে। আমরা যদি এই জমিতে আরেকটা অতিরিক্ত ফসল চাষ ফসল যদি অন্তর্ভুক্ত করতে পারি তাহলে জাতীয়ভাবে আমাদের জমি থেকে প্রায় 20 থেকে 22 টন খাদ্যশস্য উৎপাদন সম্ভব, যা প্রচলিত উৎপাদনের চাইতে প্রায় 8 থেকে 9 টন খাবার বেশি উৎপাদিত হবে। আমাদের বর্তমানে ক্রপিং ইন্টেন্সিটি হলো 200, এটা 200 থেকে আমরা 300 ফসল 300-তে আমরা ক্রপিং ইন্টেন্সিটি বাড়াবো। এই জন্য আমরা 3 ফসলের জমিকে আমরা 4 ফসল করার চেষ্টা করতেছি এবং আমরা সাকসেস হয়েছি। সারা বাংলাদেশে এইভাবে ছড়া যায় তাহলে 20-30 বছরেও আমাদের খাদ্যের অভাব হবে না। পাবনার প্রত্যন্ত এই গ্রামগুলোর নতুন ধরনের চাষাবাদ পদ্ধতি ব্যবহার ও বাড়তি উৎপাদন সারা দেশের জন্য মডেল হতে পারে বলে মনে করেন কৃষি বিজ্ঞানীরা। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।